নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অমিতাভ পালের লেখা ভুতুড়ে গোলক জেঠু। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে গোলক জেঠু। জ্যৈষ্ঠের দুপুর, শেওড়াফুলি স্টেশনে বসে আছি ট্রেন ধরার জন্য। ঝাঁ ঝাঁ রোদ উঠেছে, প্ল্যাটফর্মে লোকজন খুব বেশি নেই। হঠাৎ দেখি গোলক জেঠু লোকের কাছে হাত নেড়ে নেড়ে কি যেন বলছেন। আমার সঙ্গে চোকাচোকি হতেই মুখ ঘুরিয়ে নিলেন, তারপর হন হন করে ওভার ব্রিজের দিকে চলে গেলেন। এখানে কি করছেন গোলক জেঠু? আমাকে দেখে এমন করেই বা মুখ ঘুরিয়ে নিলেন কেন? একটু অবাকই হলাম। একটু পরেই এসে গেল তারকেশ্বর লোকাল। আমি উঠে পড়লাম ট্রেনে, নামলাম এসে সিঙ্গুরে। 3টে মাত্র স্টেশন, বেশি সময়ও লাগলো না। একজনের সঙ্গে দেখা করা ছিল, দেখা হলো, কাজও মিটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হবার আগেই ফিরে এলাম। মানকুণ্ডু স্টেশনে নেমে আমার বাড়ি। আসার পথেই পরে গোলক জেঠুর বাড়ি। ভাবলাম একবার ঢু মেরে যায়। গোলক জেঠুর ছেলে গোপাল আমার সমবয়সী, স্কুল বেলাকারই বন্ধু। সেই সুবাদে গোলক জেঠুর বাড়িতে আমার যাতায়াত। গোপাল যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করছে, কলকাতাতে ভালো চাকরি পেয়েছিল। বাবার সঙ্গে ঝগড়া করে এখন কানপুর চলে গেছে। গোপাল নেই, তাই আগের মতো ঘন ঘন আসা হয় না। জেঠিমা ছোটবেলায় আমাদের খুব ভালোবাসতেন। গোলক জেঠুকে লুকিয়ে আমাদের গাছের আম পাকলে আম, আতা পাকলে আতা, লিচু পাকলে লিচু দিতেন। এবার অনেক দিন পর দেখা হলো। জেঠিমা খুব খুশি হলেন, প্লেটে করে নারকেলের নাড়ু খেতে দিলেন। আসার সময় 4টি হিমসাগর আম আমার ব্যাগের মধ্যে গুঁজে দিলেন। আমি শুধালাম, এবার গাছে অনেক আম হয়েছে বুঝি? ম্লান হেসে জেঠিমা বললেন, ওই একটা আম কাক পক্ষীকে খেতে পায় না, গাছের তলায় পড়লে ছেলে পুরীরা কুড়িয়ে খাবে, তারও উপায় নেই। একটু পাক ধরতে না ধরতে আমার তোমার গোলক জেঠু লোকটাকে সব আম পাঠিয়ে নিন। আজ গোলক জেঠু বাড়িতে নেই তাই বুঝি না? নেই আবার? দেখো গিয়ে, আম বাগানে গুলতি দিয়ে কাকড়া তাড়াচ্ছেন। সে তো এখন এই বিকালবেলা, দুপুরবেলাও কি বাড়িতে ছিলেন? সকাল বিকেল দুপুর দিনের 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা বাগানে জেগে বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো। তবে দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে কাকে দেখলাম? জেঠিমার কাছে বিদায় নিয়ে গোলক জেঠুর আম বাগানে এসে ঢুকলাম। বাগান পাহারা দেবার বাঁশের মাচার ওপর বসে গোলক জেঠু গাছের পাতার ফাঁক দিয়ে গুলতি তাক করছেন। আমার সাড়া পেয়ে গুলতি তাক করে গেল আমার দিকে। আমি ভয় পেয়ে বলে উঠলাম, গোলক জেঠু, আমি গোপালের বন্ধু। গোলক জেঠু গুলতি নামিয়ে বললেন, ও, আমি ভেবেছিলাম বুঝি হনুমান। জেঠু, আপনি কি দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে গিয়েছিলেন? গোলক জেঠু যেন আম গাছ থেকেই বললেন, আমি শেওড়াফুলি স্টেশনে দুপুরবেলা? আমার এখন বাগান ছেড়ে একবার কোথাও যাবার জো আছে? কাক, হনু, মানুষ সবাই ওর পেতে বসে আছে। তবে কি আমি ভুল দেখলাম? আমারই কি দৃষ্টিভ্রম? দৃষ্টিভ্রম যে নয়, টের পেলাম ঠিক 2 দিন পরে। এবারে শেওড়াফুলি স্টেশনে নয়, বালি স্টেশনে। ওদিকে গিয়েছিলাম একটা কাজে। ফেরার সময়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনে। ছুটির দিন নয়, তাই প্ল্যাটফর্মে বেশ ভিড়। ভিড়ের মধ্যে দেখি গোলক জেঠু লোকের কাছে হাত পেতে কি যেন চাইছেন। এবারে আর ছাড়াছাড়ি নেই। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম গোলক জেঠুর দিকে। গোলক জেঠু আমাকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন, তারপর হনন করে হাঁটতে লাগলেন। আমি চেঁচিয়ে ডাকলাম, ও গোলক জেঠু, গোলক জেঠু। গোলক জেঠু কি আর দাঁড়ান?
উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন ছাড়ছিল। গোলক জেঠু দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে হাতল ধরে ঝুলে পড়লেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। উল্টো দিকে ট্রেনে চেপে গোলক জেঠু কোথায় চললেন? গোলক জেঠুকে কিপটে বলে জানি, তাই বলে একটু পরে আমার ট্রেন এসে গেল। যথাসময় ট্রেনে চেপে বাড়ি ফিরলাম। গোলক জেঠুর একসময় খুব গরিব ছিলেন, তখন খুব কষ্ট করেছেন, থাকতেন কুড়ে ঘরে। তারপর চড়া সুদে টাকা খাটানোর কারবার করে ধীরে ধীরে অবস্থা পেয়েছেন। এখন গোলক জেঠুর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ঘরের লাগোয়া মস্ত বড় আম কাঁঠালের বাগান। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল। গোলক জেঠু হাড় কিপটে, হাত দিয়ে জল গলে না। দুঃখী ভিখারি ভিক্ষা পায় না, এমনকি কোনো বাউল বা ফকির মাগন চাইতে এলেও গোলক জেঠু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এই নিয়ে জেঠিমার সঙ্গে নিত্য অশান্তি। গোলক জেঠু নাম গোলক বিহারী মণ্ডল, লোকে আড়ালে আবডালে ডাকে কিপটে গোলক বলে। আলকাতরার কানাই হাজরা বেশ মজার লোক। সে ভিখারি, তবে আর 5 জন সাধারণ ভিখারির মতো নয়। সে নানা ধরনের বেশ ধারণ করে ভিক্ষা করে। কানাই বহুরূপী। সে যে শুধু দেবদেবীর ছদ্মবেশ ধারণ করে তা নয়, মাঝে মাঝে বিশিষ্ট লোকের নকল সেজে তার ভাবভঙ্গি নকল করে ক্যারিকেচারও দেখায়। একবার সে চার্লি চ্যাপলিনের বেশ ধরে এমন অঙ্গভঙ্গি করতে শুরু করেছিল যে রাস্তায় তাকে দেখতে ভিড় জমে গিয়েছিল। সেও কোনোদিন গোলক জেঠুর হাত উপর করাতে পারেনি। তাকেও একবার গোলক জেঠু দূর দূর করে লাঠি হাতে তাড়া করেছিলেন। তাই সে একদিন সন্ধ্যার মুখে সারা গায়ে ভুসো খালি মেখে হাত আধা হাত লম্বা লাল রং করা পিচবোর্ডে জিপ ঝুলিয়ে মা কালী সেজে হাতে টিনের খড়গ বানিয়ে লুকিয়েছিল গোলক জেঠুর বাড়ির সামনে কাঁঠাল গাছের আড়ালে। অন্ধকারে গোলক জেঠু তাকে দেখতে পাননি। কাছে আসতেই সে হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়েছিল গোলক জেঠুর সামনে। ভয়ে গোলক জেঠুর ভিড়মি খাওয়ার অবস্থা, মা 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 বলে। এক হাতে খড়গ বাগিয়ে অন্য হাতটা সামনে বাড়িয়ে মা কালী বলে উঠল, হয় ভিক্ষা দে, নয়তো মুন্ডু দে। ব্যাস, ধরে ফেললেন গোলক জেঠু। ও তুই! তারপর এক ঝটকায় মা কালী লম্বা জিপটা হাতি নিয়ে গোলক জেঠু গট গট করে ঢুকে গেলেন বাড়িতে। সেই জিপ কানাই হাজরা আর কোনো দিন ফেরত পায়নি। আর কোনোদিন সে গোলক জেঠুর বাড়ির দরজাও বাড়ায়নি। একদিন সন্ধ্যার মুখে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি মানকন্ডু স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মের এদিকটায় আলো নেই। আবছা অন্ধকারে একটা লোক পায়ে পায়ে এসে দাঁড়ালো আমার সামনে। হাত পেতে ভিক্ষে চাইল। বাবু 1 টাকা বলে। পকেট থেকে 1 টাকার একটা কয়েন বার করে ভিখারির হাতে দিতে গিয়ে আমি চমকে উঠলাম। ভিখারি আর কেউ নয়, গোলক জেঠু। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, গোলক জেঠু আপনি? অন্ধকারে হয়তো বুঝতে পারিনি। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে হন হন করে হাঁটতে শুরু করলেন। আমি গোলক জেঠুর পিছু ছাড়লাম না। গোলক জেঠুর নাগাল পাওয়ার জন্য সাধ্যমতো দ্রুত হাঁটতে লাগলাম। শেষ পর্যন্ত হাঁটা ছেড়ে ছুটতে লাগলাম। ছুটেও গোলক জেঠুর সঙ্গে পাল্লা দিতে পারলাম না। 3 নম্বর প্ল্যাটফর্মটা যেখানে শেষ হয়েছে, লাইন টপকে গোলক জেঠু ঝোপঝাড়ের মধ্যে নেমে গেলেন। তারপর আর দেখতে পেলাম না। গোলক জেঠু ভিক্ষে করছেন। কথাটা ভাবতেই লজ্জায় আমার মাথা হিট হয়ে গেল। স্টেশন থেকে আমি সোজা এলাম গোলক জেঠুর বাড়িতে। বাড়িতে ঢুকতেই জেঠিমার সঙ্গে দেখা। আমি জোরে পা চালিয়ে এসেছিলাম, তাই হাঁপাচ্ছিলাম। আমাকে হাঁপাতে দেখে জেঠিমা শুধলেন, কি হয়েছে? আমি সেই কথার কোনো জবাব না দিয়ে সরাসরি জানতে চাইলাম, গোলক জেঠু কোথায়? কেন, টাকাটাই বেরিয়েছেন? না। জেঠিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। বোধহয় বুঝতে চেষ্টা করলেন আমি ঠিক বলেছি কিনা। তারপর বললেন, পাওনা আদায় করতে যাননি? পাওনা আদায়ের নাম করে বেরিয়ে গোলক জেঠু গেছেন ভিক্ষে করতে। কি বলছিস তুই? মানকুণ্ডু স্টেশনের প্ল্যাটফর্মে আমি নিজের চোখে দেখে এলাম। ঘৃণায় কুঁচকে গেল জেঠিমার চোখ মুখ। কথাটা তবে মিথ্যে নয়। পাড়ার 2-4 জন আমাকে আগেও বলেছে কথাটা। আমার আর বিশ্বাস হয়নি।
আমি বুঝতে পারলাম শুধু আমার নয়, আরও অনেকের চোখে পড়েছে ব্যাপারটা। দিবাকর গোলক জেঠুর কাজের লোক, ঘরে জেঠিমার 5 ফরমাস খাটে, বাইরে গোলক জেঠুর ক্ষেত খামারের কাজও করে, বদলে খেটে পড়তে পায়। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, মা, এতদিন ভয়ে ভয়ে তোমাকে একটা কথা বলিনি। একদিন যাচ্ছিলাম স্কুলের সামনে দিয়ে, দেখলাম। কি দেখলি? তখন স্কুলের টিফিন টাইম, ছেলেমেয়েরা হই হই করে বেরিয়ে এসেছে, ভিড় করেছে ঝালমুড়ি আর ফুচকাওয়ালা চারপাশে। সেই ভিড়ের মধ্যে দেখলাম বাবুকে, ছোট ছোট ছেলে মেয়েদেরা কাছে হাতে হাত পেতে ভিক্ষা করছেন। রাগে ও লজ্জায় জেঠিমার ফর্সা মুখ রাঙা হয়ে উঠল, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। ঠিক সেই সময় গোলক জেঠু ফিরে এলেন। জেঠিমা জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন জেঠুর দিকে, যেন ভস্ম করে ফেলবেন গোলক জেঠুকে। কোথায় গিয়েছিলেন? গোলক জেঠু মিনমিন করে বললেন, গিয়েছিলাম ডিনেমার ডাঙায় এক ঘাতকের বাড়ি পাওনা আদায়ের জন্য টাকাটা করতে। জেঠিমার গলায় ব্যঙ্গের সুর। তা কত আদায় হলো? একটি কপর্দক আদায় হয়নি। দেখি দেখি তোমার পকেট। এইবার জেঠিমা একটি দুঃসাহসিক কাজ করলেন। কোনোভাবে প্রস্তুত হবার সুযোগ না দিয়ে জেঠিমা গোলক জেঠুর জামার পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলেন 1 মুঠো কয়েন, টাকা, 2 টাকা এবং আধুলি। মুখের সামনে খুচরোগুলো নাচাতে নাচাতে জেঠিমা শুধলেন, এগুলো কোথায় পেলেন? ঘটনার আকস্মিকতায় গোলক জেঠু বোধহয় একটু ঘাবড়ে গেলেন। এগুলো তো আমার পকেটে ছিল। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। এগুলো ভিক্ষে করে পেয়েছ। আমি ভিক্ষা করি? পাড়ার অনেকেই তোমাকে ভিক্ষে করতে দেখেছে। আমাকে ভিক্ষা করতে দেখেছে? দিবাকর তোমাকে স্কুলের ছাত্রদের কাছে ভিক্ষা করতে দেখেছে। কে ভিক্ষা করতে দেখেছিস আমাকে? দিবাকর মুখে কোনো জবাব দিল না, ঘাড় নিচু করে চুপ করে রইল। আমাকে দেখে জেঠিমা বললেন, একটু আগে ও তো নিজের চোখে দেখেছে মানকুণ্ড স্টেশনে তোমাকে ভিক্ষা করতে। গোলক জেঠু করুণ চোখে তাকালেন আমার দিকে। আমাকে নিজের চোখে দেখেছো ভিক্ষা করতে? আপনি তো আমার কাছেও হাত পেতেছিলেন। স্টেশনের আলোগুলো টিমটিম করে জ্বলছিল, তাই হয়তো প্রথমে বুঝতে পারেনি। তারপর চোখাচোখি হতে মুখ ফিরিয়ে নিলেন। আমাদের কথার মাঝখানে জেঠিমা বলে উঠলেন, ঘর বাড়ি, জায়গা জমি, পুকুর বাগান, সিন্ধু ভর্তি গাড়ি গাড়ি টাকা, তাতেও তোমার টাকার খায় মিটলো না। লোকের কাছে ভিক্ষে করতে শুরু করলে ছি 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 ছি। লজ্জায় আমাদের মাথা হিট হয়ে যাচ্ছে। জেঠিমার কথাগুলি মন দিয়ে শুনলেন গোলক জেঠু, কিন্তু কোনো মন্তব্য করলেন না। বাড়িতেও ঢুকলেন না তিনি। মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলেন। 1 নম্বর কোথায় যাচ্ছ? গোলক জেঠু ফিরে তাকালেন না, হন হন করে হাঁটতে হাঁটতে যাওয়া দিলেন। ভিক্ষে করতে। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। তারপর আমিও হাঁটতে লাগলাম গোলক জেঠুর পিছু পিছু। আমরা এসে উঠলাম মানকুণ্ড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একটু আগে একটা আপ লোকাল ছেড়ে গেছে, প্ল্যাটফর্ম ফাঁকা। শুধু কয়েকজন লোক প্ল্যাটফর্মের পিছনের দিকে একটা সিমেন্টের বেঞ্চিতে বসে জটলা করছেন। এরা কেউ যাত্রী নন, অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষ। সন্ধ্যার পর দল বেঁধে হাওয়া খেতে আর সময় কাটতে আসেন। এদিকটা প্ল্যাটফর্মের ওপরে কোনো শেড নেই, তাই কোনো আলোর ব্যবস্থাও নেই। রহস্যময় আলো অন্ধকারে ঢাকা ডিস্ট্যান্ট সিগন্যালে লাল আলো জ্বলছে। সেই আলোতেও আমি স্পষ্ট দেখতে পেলাম একজন লোক মধ্যবয়স্কদের সামনে ঘুরে ঘুরে ভিক্ষা চাইছেন। গোলক জেঠু দেখতে পেয়েছেন লোকটিকে, শুনলেন, ওই কি তোমার গোলক জেঠু? একজন গোলক জেঠু আমার সঙ্গে হাঁটছেন, আরেকজন গোলক জেঠু দূরে, একটু দূরে হাত পেতে ভিক্ষা করছেন। সব কিছু যেন আমার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি থতমত কে বললাম, হ্যাঁ, আমাদের দেখতে পেয়ে ভিক্ষুক গোলক জেঠু
হনন করে হাঁটতে শুরু করলেন। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে তিনি বোধহয় লাইন টপকে পালাতে চাইছিলেন, কিন্তু তার আগেই আমাদের গোলকজিৎ তার সামনে গিয়ে দাঁড়ালেন। এই তুই? লোকটি খ্যাক খ্যাক করে হাসতে লাগলো, তারপর হাসি থামিয়ে বলল, আমাকে চিনতে পারছেন না? চিনতে পেরেছি বই কি, কিন্তু তুই আমার বেগ ধরেছিস কেন? এখন আমি যে কারো বেগ ধরতে পারি। কথাটা বলেই আবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। একটু দূরে একটা বাঁশ ঝাড়, সেই বাঁশ ঝাড়ে ঝুঁটি নাড়িয়ে একটা দমকা বাতাস এসে ঝাপটা মারলো আমাদের চোখে মুখে। মুহূর্তের জন্য হয়তো চোখ বন্ধ করেছিলাম, চোখ খুলতে দেখি লোকটা আহার নেই। তার বদলে হুবহু আমার মতো একজন লোক লাইন টপকে নেমে যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে। পরদিন গোলকজিৎ বেটের ধামায় চাল, ডাল, আলু ও অন্যান্য সবজির বড় সড়ো একটা সিধে সাজিয়ে দিবাকরের মাথায় চাপিয়ে পাঠিয়ে দিলেন আলতারার কানাই হাজরার বাড়িতে, সেই সঙ্গে নগদ কর করে 100টি টাকা। কানাই হাজরা যে কয়েকদিন আগে শেওড়া পুলিশ স্টেশনে লাইন টপকাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সেই খবরটা আমাদের কারো জানা ছিল না। এরপর থেকে কেমন পাল্টে গেলেন গোলকজিৎ। পাড়ার অনুষ্ঠানে দরাজ হাতে চাঁদা দিতেন, গরিব দুঃখী ও ভিখারিকে সাধ্যমতো সাহায্য করতেন। পাড়ার লোকেরাও ধীরে ধীরে কিপ্টে কথাটা ভুলে গেল। আড়ালে আবডালে গোলকজিৎকে তারা ডাকতে শুরু করলো বাবু গোলক বিহারী মণ্ডল নামে। শেষ হলো আজকের গল্প, অমিতাভ পালের লেখা ভুতুড়ে গোলকজিৎ।